গুড মর্নিং, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকে হচ্ছে 28শে জানুয়ারি এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থেকেও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের 12টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের সময় হচ্ছে 6 AM, কিন্তু আজকে একটু ইন্টারনেট সমস্যার জন্য আমাদের দেরি হয়ে গিয়েছে, তো 9টার সময় পাবলিশ হচ্ছে। ঠিক আছে, এবং তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশন অন করো। WBP, WBCS, WBP SI, রেলওয়ে, NTPC গ্রুপ ডি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে প্রথমেই যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে, কোন রাজ্য সম্প্রতি পঙ্খ যোজনা চালু করলেন বা পঙ্খ যোজনা চালু করলেন? কোন রাজ্য পঙ্খ নামক একটি যোজনা চালু করেছে? কারেক্ট আনসার কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি এই পঙ্খ যোজনার উদ্বোধন করলেন। তাহলে অপশন সি কারেক্ট আনসার হলো। আচ্ছা, পঙ্খ যোজনাটা আমরা জানবো এটা কি। আমরা জানি প্রত্যেকেই যে 24শে জানুয়ারি ছিল ন্যাশনাল গার্ল চাইল্ড দিবস বা জাতীয় শিশুকন্যা দিবস। তো সেই জাতীয় শিশুকন্যা দিবসকে মার্ক করে রাখার জন্য পঙ্খ যোজনা শিশু কন্যাদের জন্যই এটা চালু করা হয়েছে। তাহলে অপশন সি মধ্যপ্রদেশ চালু করেছে। মধ্যপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার চটপট রিভিশন করব। সম্প্রতি মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা চালু করেছিল। গোয়ালিয়র শহরে সেন্টার ফর ডিসেবিলিটি স্পোর্টস উদ্বোধন করা হয়েছে। সৌরশক্তি উৎপাদনে 5000 মেগাওয়াট থেকে বৃদ্ধি করে 10,000 মেগাওয়াট করবে মধ্যপ্রদেশ। 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ। ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান বান্ধবগড়ে। ঠিক আছে, তো এতগুলো ফ্যাক্ট আমরা জানতে পারলাম। এবং এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেটা পঙ্খ যোজনার সাথে কিন্তু শিবরাজ সিং চৌহান লাডলি লক্ষ্মী যোজনা বলে আরেকটি যোজনা চালু করেছে, লাডলি লক্ষ্মী যোজনা। ঠিক আছে, এই যোজনায় কি করা হবে? 26,099 জন মেয়েকে স্কলারশিপ প্রদান করা হবে। তো লাডলি লক্ষ্মী যোজনা এবং পঙ্খ যোজনা চালু করেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল এবং রাজধানী হচ্ছে ভোপাল। তাহলে প্রথম কোশ্চেন থেকেই এতগুলো ফ্যাক্ট আমরা জানতে পারলাম। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলবো, আজকের ক্লাসের পিডিএফটা পেতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করার। প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করো, তাহলে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে এবং মাসের শেষে সম্পূর্ণ মাসের পিডিএফটাও তোমরা ফ্রিতে সেখানে পাবে। এবং আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। তো দ্বিতীয় প্রশ্ন, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021-তে ভারতের র্যাঙ্ক কত? 2021-এ ভারতের র্যাঙ্ক কত? সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 7th। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 7ম র্যাঙ্ক করেছে ভারত। আচ্ছা, এখানে প্রথমের দিকে র্যাঙ্ক মানে হচ্ছে গ্লোবাল ক্লাইমেটের দ্বারা ভারত প্রভাবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। অর্থাৎ 2019-এর রিপোর্টে এই ইন্ডেক্সটা প্রকাশিত হয়েছে। তো 2019-এর রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের সর্বাধিক প্রভাবিত হয়েছে মোজাম্বিক সর্বাধিক প্রভাবিত হয়েছে, তাই মোজাম্বিকের র্যাঙ্ক হচ্ছে 1। দ্বিতীয় স্থানের অবস্থিত জিম্বাবুয়ে, তৃতীয় স্থানে অবস্থিত বাহামাস নামক দেশটি তৃতীয় স্থানে, এবং ভারত হচ্ছে 7ম স্থানে। মানে যেসব দেশগুলো সব থেকে বেশি 2019 সালের ক্লাইমেট দ্বারা প্রভাবিত হয়েছে তা সেই হিসেবে র্যাঙ্কটা করা হয়েছে। সব থেকে বেশি যে দেশ প্রভাবিত হয়েছে সেই দেশের র্যাঙ্ক 1, তারপরে 2, এইভাবে ভারতের র্যাঙ্ক হচ্ছে 7। তাহলে অপশন বি কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন যাব, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। সম্প্রতি আন্দামান ও নিকোবরে আয়োজিত আর্মি, নেভি ও বায়ুসেনার যৌথ সেনা অভ্যাসের নাম কি? তো এই কোশ্চেনটা তোমাদের আমি করিয়েছিলাম যে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের আয়োজিত হচ্ছে আর্মি অর্থাৎ স্থলসেনা, জলসেনা এবং বায়ুসেনার একটি যৌথ সেনা অভ্যাস। এটা তোমাদের করিয়েছিলাম। তো আজকে প্রশ্নটা হচ্ছে যে এই অভ্যাসটির নাম কি? কারেক্ট আনসার হবে অ্যামফ্যাক্স 21। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যামফ্যাক্স 21। পরবর্তী প্রশ্নে আমরা যাব। 4 নম্বর প্রশ্ন, ফিকি বা FICCI সার্ভে অনুযায়ী 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি কত শতাংশ সংকোচন হবে? অর্থাৎ 2020-21 অর্থবর্ষে ফিকি অনুযায়ী ভারতের জিডিপিটা কত শতাংশ কমবে? কারেক্ট আনসার কী হবে? এটা ফিকি বলেছে যে 8% কমবে, অর্থাৎ ভারতের জিডিপি হবে -8%।
ঠিক আছে, 8% কমবে। আচ্ছা, ফিকি এই কথা বলেছে এবং তারা আরেকটি কথা অনুমান করেছে যে 2021-22 সালে অর্থাৎ তার পরের বছরই কিন্তু ভারতের জিডিপি হবে +9.6%। ঠিক আছে, তাহলে ফিকি এই কথা বলেছে। তো ফিকির সম্বন্ধে তোমাদের বলি, পুরো নাম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1927 সালে। ঠিক আছে, এবং এইখানে তোমাদের আরও দুটো জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে ইউএন অনুযায়ী বা ইউনাইটেড নেশন অনুযায়ী ভারতের জিডিপি হচ্ছে 7% সংকুচিত হবে বা কমবে এই যে 2020-21 অর্থবর্ষে। এবং IMF বলেছে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে যে ভারতের জিডিপি -8% কমবে, অর্থাৎ 8% কমবে। ঠিক আছে, 2021 অর্থবর্ষে। পরবর্তী প্রশ্নে আমরা যাব 5। সম্প্রতি কোথায় জালিয়ানওয়ালাবাগ শতবর্ষ স্মারক উদ্যানের শিলান্যাস করা হয়েছে? এখানে প্রশ্নটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই কাণ্ডের শতবর্ষ স্মারক উদ্যানের শিলান্যাস করা হয়েছে কোথায়? তো এটা শতবর্ষের শিলান্যাস উদ্বোধন করা হলো অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসর শহরে। তো অমৃতসর শহরের কাছেই যেহেতু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, তো সেই জন্য সেখানে এই শতবর্ষ স্মারক উদ্যানের উদ্বোধন করা হয়েছে। তো তোমাদের এইখানে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। প্রত্যেকেই আশা করি তোমরা জানো যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা কত সালে হয়েছিল এবং শতবর্ষ কত সালে পূরণ হচ্ছে। তো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল এবং ডেটটাও লিখতে হবে। ডেটটা বেশি ইম্পর্টেন্ট, ডেটটা পরীক্ষায় থাকে। সাল লিখতে হবে এবং তারিখ দুটোই লিখতে হবে কমেন্টে, প্রত্যেকে কমেন্ট করবে। নেক্সট কোয়েশ্চেন, কাকে নেতাজি সুভাষ বোস আপদা প্রবন্ধন পুরস্কার 2021 দ্বারা সম্মানিত করা হলো? কেন্দ্র সরকার 2018 সাল থেকে চালু করেছে নেতাজি সুভাষ বোস আপদা প্রবন্ধন পুরস্কার বা নেতাজি সুভাষ বোস বিপর্যয় মোকাবিলা পুরস্কার নামে, যাকে এটা হচ্ছে হিন্দি শব্দ। তো বিপর্যয় মোকাবিলা পুরস্কার 2021 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? কারেক্ট আনসার হবে ডক্টর রাজেন্দ্র কুমার ভান্ডারীকে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কেন্দ্র সরকার প্রত্যেক বছর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে 23শে জানুয়ারি এই পুরস্কার প্রদান করে থাকে এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে স্বার্থহীন অবদানের জন্য বিভিন্ন সংগঠন এবং একক ব্যক্তিকেও এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো যদি কোনো সময় কোনো সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয় তখন কিন্তু তাকে পুরস্কার স্বরূপ 51 লক্ষ টাকা দেওয়া হবে এবং যদি কোনো একক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয় তখন কিন্তু পুরস্কার স্বরূপ 5 লক্ষ টাকা দেওয়া হবে। তো এই দুটো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা যাব। 7 নম্বর প্রশ্ন, কোথায় সম্প্রতি আকাশ NG মিসাইলের সফল পরীক্ষা করা হলো? আকাশ NG মিসাইল অর্থাৎ আকাশ NGর পুরো নাম হচ্ছে, মিসাইলটির নাম হচ্ছে আকাশ এবং NGর পুরো নাম হচ্ছে নিউ জেনারেশন। তাহলে আকাশ নিউ জেনারেশন মিসাইলের সফল পরীক্ষা করা হলো সম্প্রতি ওড়িশাতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা মনে রাখবে যে বেশিরভাগ মিসাইলের কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে ওড়িশা, মহারাষ্ট্রের আহমেদনগর এবং রাজস্থান, এই সব রাজ্যগুলোতেই বেশি কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে। তো এই পরীক্ষাটা করা হয়েছে ওড়িশাতে। যেমন কিছুদিন আগেই ওড়িশার চাঁদিপুরে MRSAM মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে ওড়িশার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার দেখে নেব। যেমন ওড়িশাতে ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হচ্ছে ওড়িশার রাউরকেলাতে এবং মুখ্য সচিব নিযুক্ত হলেন সুরেশ চন্দ্র মহাপাত্র। ওড়িশার গঞ্জাম জেলায় রামলিঙ্গেশ্বর মন্দিরের উদ্বোধন করা হলো, এটা হবে চন্দ্রভাগা ও তালসের নামক দুটি সমুদ্র সৈকত নির্মাণ করা হবে ওড়িশাতে। ভারতের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন করা হলো ওড়িশাতে। ইকো রিট্রিট উৎসব আয়োজন করা হলো ওড়িশাতে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব। বাজার পুঁজির ভিত্তিতে দেশের বৃহত্তম কোম্পানি কোনটি? তাহলে বাজার পুঁজির ভিত্তিতে দেশের বৃহত্তম কোম্পানি হচ্ছে TCS, যার পুরো নাম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস। বাজার পুঁজির ভিত্তিতে তাহলে TCS হচ্ছে, এবং এর আগে ছিল কিন্তু এর আগে প্রথমে ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পেছনে ফেলে TCS এখন প্রথমে এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখন 2 নম্বরে। ঠিক আছে, টাটা কনসালটেন্সি সার্ভিস প্রথম স্থানে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে
তোমরা যদি আনএকাডেমি অ্যাপটা এখনও ডাউনলোড না করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করো। আনএকাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম। আনএকাডেমি থেকেও তোমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ঘরে বসে। তো তোমরা ফ্রিতে ক্লাসগুলো কিভাবে দেখবে তোমাদের বলে দিচ্ছি। তোমরা ডেসক্রিপশন থেকে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করার পর তোমরা এই যে কোড দেখতে পাচ্ছ, এই কোড কিভাবে অ্যাপ্লাই করবে, প্রথমে তো ডাউনলোড করবে, তারপর সাইন আপ করবে নিজের ফোন নাম্বার দিয়ে, তারপর WBPSC ক্যাটাগরি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপর তোমাদের এই যে আনলক কোড, এটা হচ্ছে আমাদের আনলক কোড, এই কোডটা অ্যাপ্লাই করলেই প্রত্যেক দিন 50টা করে ফ্রি ক্লাস, লাইভ ক্লাস ফ্রিতে দেখতে পারবে। সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেক দিন কিন্তু এই ক্লাসগুলোর পিডিএফগুলো পেয়ে যাবে। প্রত্যেক দিন তোমরা ফ্রি কুইজে কিন্তু পার্টিসিপেট করে নিজেকে যাচাই করতে পারবে এবং সপ্তাহের শেষে ম্যারাথন ক্লাসগুলো করতে পারবে। তো এতগুলো সুবিধা পাচ্ছ, এখনই ডেসক্রিপশনে যাও, সেখান থেকে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো, সাইন আপ করো, দেন তোমরা এই কোডটা অ্যাপ্লাই করো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন আমাদের, কোন রাজ্যে আবিষ্কৃত পিঁপড়ের নতুন প্রজাতির নাম প্রফেসর অমিতাভ যোশীর নামে রাখা হয়েছে? তো প্রফেসর অমিতাভ যোশী সম্প্রতি পিঁপড়ের একটি নতুন প্রজাতির খোঁজ করেছেন বা আবিষ্কার করেছেন। তো এটা কোন রাজ্যে তিনি পেয়েছেন? কারেক্ট আনসার হবে তামিলনাড়ুতে। এবং তামিলনাড়ু এবং কেরালা, যদি কেরালা তোমাদের অপশন থাকতো তখন কিন্তু কেরালাও ঠিক হতো। তামিলনাড়ু এবং কেরালাতে তিনি এটা আবিষ্কার করেছেন, তো তার নামেই এই পিঁপড়ের নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তামিলনাড়ুতে এটা পাওয়া গিয়েছে, তাই তামিলনাড়ুর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার রিভিশন করব। ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ করা হয়েছিল কিছুদিন আগে তামিলনাড়ুতে। কাঁচা হলুদ গবেষণা কেন্দ্র স্থাপন করা হলো তামিলনাড়ুতে। বাজার ঋণের নিরীক্ষে শীর্ষে তামিলনাড়ু, অর্থাৎ সবচেয়ে বেশি বাজার ঋণ রয়েছে তামিলনাড়ুর। মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করছে তামিলনাড়ু এবং পরপর 6বার অঙ্গদানে শ্রেষ্ঠ স্থান পেল তামিলনাড়ু। ভারতের মধ্যে সবচেয়ে বেশি অঙ্গদান করা হয়ে থাকে তামিলনাড়ুতে। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? এডাপট্টি কে পালানিস্বামী। এডাপট্টি কে পালানিস্বামী এবং তামিলনাড়ুর বর্তমান গভর্নর বনবারিলাল পুরোহিত। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। নেক্সট কোশ্চেনে যাব, 10 নম্বর প্রশ্ন। সম্প্রতি কে পুরনো যানবাহনের উপর গ্রিন ট্যাক্স ধার্য করার প্রস্তাব মঞ্জুরি দিয়েছে? তো কি হচ্ছে না, পুরনো যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো থেকে দূষণের পরিমাণটা বেশি, সেগুলোতে একটু বেশি দূষণ হয়ে থাকে, বায়ু দূষণ। সেজন্য সেই যানবাহনগুলোর থেকে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেগুলোর থেকে একটা গ্রিন ট্যাক্স ধার্য করা হবে। তো এটা সম্প্রতি প্রস্তাবের মঞ্জুরি দিলেন ভারতের পরিবহন মন্ত্রী রয়েছেন নীতিন গডকরি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, নীতিন গডকরি। পরবর্তী প্রশ্নে যাব। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বৈজ্ঞানিক প্রকাশকের ভিত্তিতে কোন দেশ প্রথমে অবস্থিত? বৈজ্ঞানিক প্রকাশকের ভিত্তিতে, অর্থাৎ বিজ্ঞান সম্প্রতি যেসব প্রকাশকগুলো রয়েছে, যেসব বা পত্রিকা বা বই এইসব যারা প্রকাশ করছে, তো বিজ্ঞান সম্পর্কিত প্রকাশকগুলো রয়েছে, সেই প্রকাশকের ভিত্তিতে সম্প্রতি চীন প্রথম স্থানে উঠে এসেছে। অপশন এ কারেক্ট আনসার। এবং যদি দ্বিতীয় স্থান বলা হয় তখন কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং আমাদের ভারত যদি বলা হয় তখন কিন্তু হবে তৃতীয় স্থানে আমাদের ভারত। তাহলে চীন প্রথম স্থানে অবস্থিত। তো চীনের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন শি জিনপিং, চীনের বর্তমান রাজধানী বেজিং, এবং চীনের কারেন্সি হচ্ছে বা মুদ্রা হচ্ছে রেনমিনবি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। কোন রাজ্যে দুদিনের মেগা কবিতা কার্যক্রম আয়োজিত হবে? কোন রাজ্যে দুদিনের মেগা কবিতা আয়োজন হচ্ছে? মেগা কবিতা বা সেখানে কবিতা প্রদর্শন করা হবে, কবিতা একটা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। কোন রাজ্য? তো এটা কোনো রাজ্য নয়, কিন্তু প্রশ্নে রাজ্য রয়েছে। তো জম্মু কাশ্মীর হচ্ছে বর্তমানে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, আগে কিন্তু রাজ্য ছিল। তো এখানে কি হবে, এই মেগা কবিতা কার্যক্রমে সারা দেশের হিন্দি ও উর্দু কবিরাই কেবলমাত্র অংশগ্রহণ করতে পারবেন। হিন্দি ও উর্দু কবিরা অংশগ্রহণ করবেন। এখন জম্মু কাশ্মীরের কথা হচ্ছে, তাহলে বলে রাখি জম্মু কাশ্মীরের বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। ডাল লেক, উলার লেক প্রভৃতি লেকগুলো জম্মু কাশ্মীরে অবস্থিত, প্রশ্ন থাকে বিভিন্ন সময়। তারপর ডক্টর সলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। দাচি গ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। তোমাদের কি বললাম, ডক্টর সলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। যদি প্রশ্ন থাকে যে সলিম আলী পক্ষী অভয়ারণ্য, তখন কিন্তু হবে গোয়া। দুটোর মধ্যে কনফিউশন হলে চলবে না। ডক্টর সলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীর এবং সলিম আলী পক্ষী অভয়ারণ্য গোয়া। ঠিক আছে, তো আমাদের আজকের 12টি প্রশ্ন শেষ হলো। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আজকে আমি তোমাদের হোমওয়ার্ক আগেই দিয়েছি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল, সাল এবং ডেট দুটোই তোমাদের লিখতে হচ্ছে আজকে। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক।
তো প্রত্যেক দিন সকালে 6 AM কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, কিন্তু আজকেই একটু দেরি হলো, 9 AM আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে প্রোভাইড করছি। তো 6 AM প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অন করে রাখবে। এবং আজকের পিডিএফটা ফ্রিতে পেতে হলে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে, সেই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করো, তাহলে পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।